হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা গত টিউটোরিয়ালে দেখেছিলাম এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইয়ের ইউনিট 13 লেসন 2 অর্থাৎ ইটিং হ্যাবিট অ্যান্ড হ্যাজার্ডস এটার বেশ কিছুটা অংশ। বইয়ের ওল্ড এডিশন অনুসারে এটি রয়েছে ইউনিট 3 লেসন 2 তে। সে যাই হোক, আমরা গত টিউটোরিয়ালে এখান থেকে শুরু করে আমাদের বেশ কিছুটা অংশ আমরা শেষ করেছিলাম। দেখুন আরো সামনে, অর্থাৎ আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। তাহলে আজকে আমরা শুরু করব এখান থেকে। আমরা যখন এই মজার গল্পটি পড়ব তখন আমাদের আননোন শব্দগুলোকে জেনে নিতে হবে, সাথে সিনোনিম অ্যান্টোনিম শিখব এবং মেইন যে সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে সেগুলো জানবো, কারণ সেইগুলো ইংলিশ ফার্স্ট পেপার থেকে শুরু করে সেকেন্ড পেপার এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট এছাড়া চাকরি প্লাস অন্যান্য অনেক কাজে আমাদের সেই গ্রামাটিক্যাল রুলগুলো লাগবে। বিধায় আমরা সাথে সাথে টুকিটাকি শিখে নেব। তাহলে শুরু করা যাক আজকে। I was startled when the bill of fare was brought, for the prices were a great deal higher than I had anticipated. এখানে দেখুন বেশ কিছু শব্দ নতুন রয়েছে। আমরা নতুন শব্দগুলোকে আগে সিনোনিম অ্যান্টোনিম সহ শিখে নেই। স্টার্টল ভার্ব থেকে পাস্ট পার্টিসিপল স্টার্টলড করা হয়েছে এখানে। স্টার্টল ভার্বের অর্থ হচ্ছে আকস্মিক বিস্ময়ে বা ভয়ে চমকে ওঠা বা আশ্চর্য হওয়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাস্টনিশ অথবা প্যানিক অথবা স্কেয়ার অথবা ডিজমে অথবা সারপ্রাইজ অথবা টেরিফাই অথবা আননার্ভ অথবা অ্যালার্ম অথবা শক অথবা ওয়ান্ডার অথবা অ্যাস্টাউন্ড ইত্যাদি। তার মানে হঠাৎ ভয় পেয়ে যাওয়া অথবা বিস্ময় প্রকাশ করা অথবা আশ্চর্য হওয়া ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে বলুন তো? এটার উল্টো অর্থ হবে হচ্ছে স্বাভাবিক থাকা অথবা স্বাভাবিক বোধ করা, ভয় না পাওয়া ইত্যাদি। তার মানে আমরা এটার অ্যান্টোনিম হিসেবে বলতে পারি সুথ অথবা ইজ অথবা রিঅ্যাসিউর ইত্যাদি। আর দেখুন এখানে একটি নতুন শব্দ রয়েছে, অ্যান্টিসিপেট ভার্ব থেকে অ্যান্টিসিপেটেড ভার্বের পাস্ট পার্টিসিপল হয়েছে। অ্যান্টিসিপেট হলো অনুমান করা অথবা প্রত্যাশা করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সপেক্ট অথবা প্রিডিক্ট অথবা অ্যাজিউম অথবা ফোরকাস্ট অথবা সাপোজ অথবা ভিজুয়ালাইজ অথবা ফোরটেস্ট অথবা ফোরসি অথবা গেস ইত্যাদি। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। I was startled, আমি বিচলিত হলাম। When the bill of fare was brought, যখন মূল্য তালিকা আনা হলো তখন আমি বিচলিত হলাম। For the prices were a great deal higher than I had anticipated. এখানে for বিকজ অর্থে ব্যবহার করা হয়েছে, কনজাংশন যেহেতু আমার অনুমানের চেয়ে সেগুলোর দাম ছিল অনেকটা পরিমাণ বেশি। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ হবে এইরকম, যখন মূল্য তালিকা আনা হলো তখন আমি বিচলিত হলাম, কারণ আমার অনুমানের চেয়ে সেগুলোর দাম ছিল অনেকটা বেশি। বাট শি রিঅ্যাসিউরড মি, এখানে দেখুন নতুন একটি ভার্ব হচ্ছে রিঅ্যাসিউর। অ্যাসিউর ভার্ব থেকে রিঅ্যাসিউর করা হয়েছে। রি মানে পুনরায়, তাহলে পুনরায় আশ্বস্ত করা। তাহলে এই রিঅ্যাসিউর ভার্বের সিনোনিম আমরা কি বলবো? আমরা বলবো কনভিন্স অথবা অ্যাসিউর অথবা এনকারেজ অথবা রিলিভ অথবা ইনস্টিগেট ইত্যাদি। তাহলে অর্থটা কেমন? বাট শি রিঅ্যাসিউরড মি, কিন্তু সে আমাকে পুনরায় আশ্বস্ত করলো। I never eat anything for luncheon, she said. সে বলল আমি মধ্যাহ্নভোজে কিছুই খাই না। Oh, don't say that, I answered generously. দেখুন এইখানে নতুন একটি শব্দ হচ্ছে জেনারাসলি। জেনারাসলি হচ্ছে অ্যাডভার্ব, এর মানে হচ্ছে উদারভাবে। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি লিবারেলি অথবা আনসেলফিশলি অথবা অ্যাবান্ডেন্টলি অথবা অ্যাম্পলি অথবা ফ্রিলি অথবা হ্যান্ডসামলি অথবা বাউন্টিফুলি অথবা চ্যারিটেবলি অথবা পোলাইটলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা কি বলতে পারি? উদার ভাবের বিপরীত হচ্ছে অনুদার ভাবে অথবা কৃপণ ভাবে। তার মানে আমরা বলতে পারি সেলফিশলি অথবা কোল্ডলি অথবা পোরলি অথবা হার্টলেসলি অথবা স্পেয়ারিংলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। ও ডোন্ট সে দ্যাট, আই আনসার্ড জেনারাসলি। আমি উদার ভাবে তাকে বললাম না না ওইভাবে বলবেন না। আপনি কিছু খাবেন না তাই কি হয়? না না ওইভাবে বলবেন না, এরকম অর্থ বোঝাচ্ছে। আই নেভার ইট মোর দেন ওয়ান থিং, আমি একটা আইটেমের বেশি খাই না। I think
পিপল ইট আর টু মাচ নাওয়াডেজ। আমি মনে করি আজকালকার মানুষ অনেক বেশি বেশি খায়। এ লিটল ফিশ পারহ্যাপস, আমি ছোট একটু মাছ খাবো সম্ভবত, এই যা। আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, আমি ভাবছি তাদের স্যামন মাছ আছে কিনা। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। ওয়েল, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি। দেখুন, আমরা প্রথমে ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। ওয়েল, সে যা হোক, ইট ওয়াজ আর্লি ইন দ্য ইয়ার ফর স্যামন, এই ঋতুতে এখনো স্যামন মাছ আসেনি। অ্যান্ড ইট ওয়াজ নট অন দ্য বিল অফ ফেয়ার, এবং এটা বিল অফ ফেয়ারে অর্থাৎ মূল্য তালিকাতেও নেই। বাট আই আস্কড দ্য ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, কিন্তু আমি আমার ওয়েটারকে বললাম যে স্যামন মাছ আছে কিনা। ইয়েস, আ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন, ইট ওয়াজ ফার্স্ট টাইম দে হ্যাড হ্যাড। হ্যাঁ, একটি চমৎকার স্যামন মাছ এই কেবলমাত্র এসেছে, আপনারাই এটা প্রথম খেতে যাচ্ছেন। আই অর্ডারড ইট ফর মাই গেস্ট, আমি আমার গেস্টের জন্য এটা অর্ডার করলাম। দ্য ওয়েটার আস্কড হার ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুকড, ওয়েটার তাকে জিজ্ঞেস করলো যে স্যামন মাছটি রান্না হতে সময় লাগবে, এই ফাঁকে তিনি অন্য কিছু খাবেন কিনা। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। নো, শি আনসার্ড, I never eat more than one thing unless you have a little caviar. I never mind caviar. সে উত্তর দিল, না না, আমি কিছু খাবো না। I never eat more than one thing, আমি একটা আইটেমের বেশি খাই না। Unless you have a little caviar, যদি না আপনাদের ছোট্ট একটু ক্যাভিয়ার থাকে। I never mind caviar, আমি ক্যাভিয়ার খেতে কিছু মনে করি না। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে এইরকম, সে উত্তর দিল, না, আমি একটা আইটেমের বেশি খাই না, যদি না আপনাদের ক্যাভিয়ার থাকে। ক্যাভিয়ার খেতে আমি কিছু মনে করি না। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, স্যাঙ্ক শব্দটি এসেছে সিঙ্ক ভার্ব থেকে। সিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে স্যাঙ্ক, এর মানে হচ্ছে ডুবে যাওয়া বা অবদমিত হওয়া বা দমে যাওয়া। তার মানে এর সিনোনিম হিসেবে বলতে পারি ড্রপ অথবা ডিসেন্ট অথবা লোয়ার অথবা সাবমার্স অথবা ডিক্লাইন ইত্যাদি। তাহলে সেন্টেন্সটির অর্থ কেমন হয় দেখুন। মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, আমার হৃদয় কিছুটা অবদমিত হলো বা দমে গেল। I knew I could not afford caviar, but I could not very well tell her that. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে afford. afford হলো ভার্ব, এর মানে হচ্ছে খরচ বহন করতে সমর্থ হওয়া বা সক্ষম হওয়া। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রোভাইড অথবা পে অথবা মিট অথবা ম্যানেজ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। I knew I could not afford caviar, আমি জানতাম আমি ক্যাভিয়ারের খরচ বহন করতে পারবো না। But I could not very well tell her that, কিন্তু আমি তাকে এই কথাটা খুব ভালোভাবে বলতে পারতাম না। I told the waiter by all means to bring caviar. এখানে দেখুন একটি ফ্রেজের ব্যবহার রয়েছে by all means, অর্থাৎ যে কোনো উপায়ে। এটার সিনোনিম হতে পারে, কিছু ফ্রেজ রয়েছে এরকম at any cost, at any rate অথবা anyhow ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। I told the waiter by all means to bring caviar, আমি যে কোনো ভাবেই হোক ওয়েটারকে বললাম ক্যাভিয়ার আনার জন্য। For myself I chose the cheapest dish on the menu and that was a mutton chop. আমি আমার নিজের জন্য ওই মেনুতে সবচেয়ে সস্তা দামের আইটেমটি পছন্দ করলাম এবং সেটা ছিল একটি মাটন চপ। I think you are unwise to eat meat, she said. সে আমাকে বলল, আমি মনে করি আপনি মাংস খেয়ে বোকামি করছেন। I don't know how you can expect to work after eating heavy things like chops. আমি জানি না চপের মতো এরকম ভারী খাবার খেয়ে আপনি কিভাবে কাজ করার প্রত্যাশা করেন। I don't believe in overloading my stomach. আমি আমার পেট ভরাতে বিশ্বাসী নই। Then came the question of drink. এরপরে আসলো পানীয়ের প্রশ্ন। I never drink anything for luncheon, she said. সে আমাকে বলল, আমি মধ্যাহ্নভোজে তেমন কিছু পান করি না। Neither do I answered promptly. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে promptly. Prompt adjective, promptly adverb. এর মানে হচ্ছে অবিলম্বে অথবা চট করে অথবা ক্ষিপ্রতার সাথে অথবা দ্রুততার সাথে। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি।
আমরা বলতে পারি কুইকলি অথবা ডিরেক্টলি অথবা হেস্টিলি অথবা ইনস্ট্যান্টলি অথবা আনহেজিটেটিংলি অথবা সুইফটলি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি লেট অথবা লেটার অথবা বিলেটেডলি অথবা স্লাগিশলি অথবা স্লোলি ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। নেইদার ডু আই আনসার্ড প্রম্পটলি। আমি দ্রুত উত্তর দিলাম, আমিও না। অর্থাৎ আমি দ্রুত উত্তর দিলাম এ কথা বললাম যে আমি আপনার মতো মধ্যাহ্ন বসে তেমন কিছু পান করি না। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন except white wine she proceeded as though I had not spoken। এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে proceed থেকে ভার্বের past participle proceeded করা হয়েছে। proceed মানে হলো অগ্রসর হওয়া বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাডভান্স অথবা কন্টিনিউ অথবা এনসিউ অথবা প্রোগ্রেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি পিছিয়ে হটে যাওয়া বা পিছিয়ে নেওয়া। তার মানে আমরা বলবো রিসিট অথবা রিট্রিট অথবা উইথড্র ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। এক্সেপ্ট হোয়াইট ওয়াইন শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন। শুধু সাদা মদ ছাড়া সে এমন ভাবে ঘটনাটিকে বলল যেন আমি কিছুই বলি নাই। সে যখন বলল যে আমি কিছু পান করি না দুপুরে, আমিও সাথে সাথে বললাম যে আমিও কিছু পান করি না। কিন্তু পরবর্তীতে সে বলল যে আমি শুধু সাদা মদ ছাড়া তেমন কিছুই পান করি না। সে এমন ভাবে কথাটা বলল যে মাঝখানে যে আমি বলেছিলাম যে আমি কিছুই পান করি না আপনার মতোই, সে যেন সেটা শুনে না, এরকম ভাব। অ্যাজ দো বা অ্যাজ ইফ এর মানে হলো যেন। আর এটার আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরে হয় হলো পাস্ট ইনডিফিনিট। আর আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, যেমন এখানে রয়েছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরে হবে কি বলুন তো, পাস্ট পারফেক্ট টেন্স। লক্ষ্য করুন, তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হয় পাস্ট ইনডিফিনিট। আর আগে যদি এই যে এটার মতো পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ দো বা অ্যাজ ইফ এর পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। দিস ফ্রেশ হোয়াইট ওয়াইন্স আর সো লাইট। ফ্রান্সের এই সাদা মদগুলো বেশ হালকা ধাঁচের। দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। এখানে ডাইজেশন শব্দটা নতুন, এটি হচ্ছে নাউন, আর ডাইজেস্ট হচ্ছে ভার্ব। ডাইজেস্ট মানে হচ্ছে পরিপাক হওয়া বা হজম হওয়া, আর ডাইজেশন হচ্ছে হজম বা পরিপাক। তার মানে এই ডাইজেশনের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি অ্যাবজর্পশন অথবা মেটাবলিজম অথবা অ্যাসিমিলেশন অথবা ইনজেকশন ইত্যাদি। তাহলে অর্থটা কি দেখুন, দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন। এগুলো হজমের জন্য বেশ চমৎকার। হোয়াট উড ইউ লাইক আই আস্কড, হসপিটেবল স্টিল বাট নট এক্স্যাক্টলি ইফুসিভ। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে হসপিটেবল। হসপিটেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অতিথি পরায়ণ। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ফ্রেন্ডলি অথবা জেনারাস অথবা ওয়েলকামিং অথবা ওয়ার্ম অথবা কাইন্ড অথবা কর্ডিয়াল অথবা সোশ্যাল অথবা এফেবল অথবা জেনিয়াল অথবা এমিকাবল ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কি হবে বলুন তো, তাহলে নিশ্চয় ইনহসপিটেবল হবে অথবা হোস্টাইল অথবা আনফ্রেন্ডলি অথবা আনকনজেনিয়াল অথবা আনসোশ্যাল ইত্যাদি। আর দেখুন এইখানে আরেকটি শব্দ আছে ইফুসিভ। ইফুসিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে উচ্ছ্বাস প্রবণ অথবা আবেগপ্রবণ। তার মানে এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ওয়ার্ম অথবা ওভার এনথুজিয়াজম অথবা ফার্ভেন্ট অথবা ভোসিফেরাস অথবা ডেমনস্ট্রেটিভ অথবা ইমোশনাল অথবা গাশি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হিসেবে আমরা বলতে পারি বেশফুল অথবা ডিফিডেন্ট অথবা রেটিসেন্ট অথবা রিজার্ভড অথবা কোয়েট অথবা রিটায়ারিং অথবা প্যাসিভ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। হোয়াট উড ইউ লাইক, আপনি কি চাচ্ছেন। I asked hospitable still but not exactly effusive। আমি তাকে অতিথি পরায়ণের মতো এখনো জিজ্ঞাসা করলাম কিন্তু পুরোপুরি জোর দিয়ে নয়। She gave me a bright and amicable flash of her white teeth। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে এমিক্যাবল। এমিক্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বন্ধুসুলভ অথবা বন্ধুত্বপূর্ণ। তার মানে এটার সিনোনিম হবে ফ্রেন্ডলি অথবা হারমোনিয়াস অথবা কর্ডিয়াল অথবা এগ্রিয়েবল অথবা পোলাইট অথবা এমিয়েবল অথবা হসপিটেবল অথবা জেনারাস ইত্যাদি। আর দেখুন পরের যে শব্দটি ফ্লাশ, ফ্লাশ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে আলোর ঝলক অথবা চমক অথবা স্ফুরণ।
তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ব্লেজ অথবা স্পার্ক অথবা ফ্লেয়ার অথবা ফ্লিকার অথবা ট্রিঙ্কল অথবা স্পার্কল অথবা রিফ্লেকশন অথবা গ্লিটার ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সে হা করে তার সাদা দাঁতের উজ্জ্বল এবং সহনীয় একটা ঝলক আমাকে দেখালো। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন। আমার ডক্টর আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য সবকিছু পান করতে নিষেধ করে দিয়েছেন। আই ফ্যান্সি আই টার্নড আ ট্রাইফল পেইল। এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ট্রাইফল। ট্রাইফল হচ্ছে নাউন, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা যায়। এর মানে হচ্ছে কিছুটা বা সামান্য। তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি লিটলনেস অথবা ট্রিভিয়ালিটি অথবা বিট অথবা ড্রপ ইত্যাদি। আর দেখুন পরের একটি শব্দ আছে পেইল। পেইল হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে বিবর্ণ অথবা মলিন অথবা ফ্যাকাশে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ডিম অথবা ডাল অথবা ফেইন্ট অথবা ফেডেড অথবা গ্যাস্টলি অথবা ইনসাবস্টেন্সিয়াল অথবা কালারলেস ইত্যাদি। তাহলে এই শব্দটির অ্যান্টোনিম কি হবে? মলিন বা বিবর্ণের বিপরীত শব্দ হচ্ছে উজ্জ্বল। তার মানে আমরা বলবো ব্রাইট অথবা রেডিয়ান্ট অথবা ক্লিয়ার অথবা ট্রান্সপারেন্ট ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন। আই ফ্যান্সি আর টার্নড আর ট্রাইফল পেইল। আমার মনে হলো আমি কিছুটা বিবর্ণ হয়ে গেলাম। আই অর্ডারড হাফ আ বোতল। আমি অর্ধেক বোতলের অর্ডার দিলাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. এখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে absolutely, এটি অ্যাডভার্ব, এর মানে হচ্ছে সম্পূর্ণরূপে। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কমপ্লিটলি অথবা টোটালি অথবা ফুললি বা আটারলি অথবা অল টুগেদার অথবা এনর্মাসলি অথবা এক্সট্রিমলি অথবা থ্রলি অথবা হোললি অথবা এন্টারলি ইত্যাদি। আর এখানে দেখুন আরেকটি শব্দ রয়েছে ফরবিড ভার্ব থেকে পাস্ট পার্টিসিপল হয়েছে ফরবিডেন। ফরবিড ভার্বের অর্থ হচ্ছে নিষেধ করা বা বারণ করা। তার মানে এটার সিনোনিম হিসেবে আমরা বলতে পারি প্রহিবিট মানে নিষেধ করা অথবা ব্যান অথবা বার অথবা প্রিভেন্ট অথবা হিন্ডার অথবা আউটল অথবা ইনহিবিট অথবা অ্যাডমনিশ ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ কেমন হবে বলুন তো? নিষেধ করার বিপরীত হচ্ছে অনুমোদন দেয়া অথবা কোনো কিছু করতে দেয়া। তার মানে এই ফরবিডের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো অ্যালাউ অথবা পারমিট অথবা কনসেন্ট অথবা অ্যালোকেট অথবা স্যাংশন ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন। আমিও তখন বলে বসলাম যে আমার ডক্টর সম্পূর্ণরূপে আমাকে শ্যাম্পেন পান করতে নিষেধ করে দিয়েছেন। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? তাহলে আপনি কি পান করবেন? তখন আমি উত্তর দিলাম কি ওয়াটার, আমি শুধু পানি পান করব। আজকে এই পর্যন্ত। আমরা এই মজার গল্পটির বাকি অংশ নেক্সট টিউটোরিয়ালে শিখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।